আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। কোথায় সূচি জানা যায়নি ২৪ ঘন্টা পরও। মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি জো বাইডেনের। আফগানিস্তানে আইএস জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পরীক্ষা ইরানের। পরমাণু অস্ত্র তৈরি করতে মাত্র কয়েক মাস লাগবে ইরানের, বললেন ব্লিংকেন। নতুন সংবিধান নিয়ে আলোচনা করার এখনই সময়, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের জরুরি বৈঠক। বাইডেন নেতানিয়াহুর 4 দশকের বন্ধুত্ব এবং যে কারণে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ট্রাম্প জামাতা কুশনার। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করার দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তিনি এই নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ক্ষমতা ত্যাগের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে চাপ দেওয়ার জন্য সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জো বাইডেন। একই সঙ্গে তিনি বেসামরিক নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত নেতা অং সান সুচিকে আটক করাকেও গণতন্ত্র এবং আইনের শাসনের দেশের উত্তরণে প্রত্যক্ষ আক্রমণ বলে তিনি নিন্দা করেছেন। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, গ্রহণযোগ্য একটি নির্বাচনের ফলাফল মুছে দিয়ে সামরিক বাহিনী যেন জনগণের অভিপ্রায়কে ভুল উণ্ঠিতের চেষ্টা না করে। মিয়ানমারের গণতন্ত্রের অগ্রগতির জন্য গত দশকে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র। বাইডেন জানিয়েছেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রের অনুমোদিত আইন এবং কর্তৃপক্ষের তাৎক্ষণিক পর্যালোচনা করা দরকার, তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই নিষেধাজ্ঞা ফের পুনর্মূল্যায়ন করা হতে পারে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গণতন্ত্র যেখানেই হামলার শিকার হবে সেখানেই তার রক্ষায় এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিং অং হাংয়ের কাছে 1 বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের 24 ঘন্টা পার হলেও দেশটির নির্বাচিত নেত্রী অং সান সুচি কোথায় আছেন তা জানা যায়নি। একই সঙ্গে জানা যায়নি তার সঙ্গে বন্দী হওয়া সরকারের অপর মন্ত্রীদের অবস্থান। তবে সোমবার দেশটির 24 জন মন্ত্রীকে বরখাস্ত করেছে সামরিক সরকার এবং সেনা কর্মকর্তাদের মধ্য থেকে 11 জন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। সোমবার ভোরে অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। এনএলডির মুখপাত্র মিও নিউন্ট রয়টার্সকে বলেছেন, রাষ্ট্রীয় উপদেষ্টা, প্রেসিডেন্ট ও অন্য শীর্ষ নেতাদের ভোরেই অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বন্দীদের মধ্যে রয়েছেন বৌদ্ধ ভিক্ষু সোয়েনিয়াওয়ার সাওদা এবং ভিক্ষু সুচির এনএলডির সমর্থক। মঙ্গলবার সকালে সেনা এবং দাঙ্গা পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল। রাজধানীতে হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা এবং পুলিশের গাড়ি অবস্থান নিয়ে আছে। ইয়াঙ্গুনের পরিস্থিতি একই রকম। সোমবার বন্ধ করে দেওয়া ফোন এবং ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। দোকানপাট এখনও বন্ধ, চালু হয়নি ইয়াঙ্গুন বিমানবন্দর। তবে আজ ব্যাংক খুলতে পারে। আফগানিস্তানে আইএস নির্মূলের নামে মার্কিন বাহিনী দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছে তালেবান। মার্কিন সামরিক বাহিনী হেলিকপ্টার করে আইএস জঙ্গিদের আফগানিস্তানের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন তারা। ইরানের রাজধানী তেহরানে সোমবার এক সংবাদ সম্মেলনে তালেবানের একটি প্রতিনিধি দল এই তথ্য দিয়েছে। আফগান শান্তি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি দলটি ইরান সফর করছে। সংবাদ সম্মেলনে তালেবান নেতারা বলছেন, আফগানিস্তানের যেসব অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে সেসব জায়গা থেকে আইএস সন্ত্রাসীদের পালিয়ে যেতে সাহায্য করছে মার্কিন সামরিক বাহিনী। তালেবান প্রতিনিধি দলের সদস্য সুহাইল শাহিন সাংবাদিকদের বলেছেন, নানগারহার এবং কুনার প্রদেশে আইএসের বিরুদ্ধে নির্মূল অভিযান চালায় তালেবান। এই অভিযানের সময় আইএস সন্ত্রাসীরা অবরুদ্ধ হয়ে পড়লে
সেখানে মার্কিন হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এর আগে সিরিয়া এবং ইরাকেও সামরিক অভিযানের সময় দায়েশ সন্ত্রাসীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে মার্কিন সামরিক হেলিকপ্টার। মহাকাশে রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে ইরান। সোমবার দেশটির একটি মরুভূমিতে ওই পরীক্ষা চালানো হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে রকেট উৎক্ষেপণের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। তবে কোন এলাকায় এবং কখন এটি উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয় তা উল্লেখ করা হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম জুলজানা নামের রকেটটি 220 কেজি ওজনের যে কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে পারবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিভাগের মুখপাত্র আহমদ হোসেইনি বলেছেন, রকেটটিতে সর্বাধিক শক্তিশালী কঠিন জ্বালানি ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইরানি বিজ্ঞানীরা প্রথমবারের মতো কঠিন জ্বালানি ব্যবহার করে মহাকাশে রকেট পাঠাতে সক্ষম হলেন। তিনি বলেন, এ যাবৎকালের মধ্যে আবিষ্কৃত সর্বাধিক শক্তিশালী কঠিন জ্বালানি ইঞ্জিন প্রযুক্তি আয়ত্তে আনার পর ইরানি বিশেষজ্ঞরা এই প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহে উৎক্ষেপক বাহন বা রকেটের পরীক্ষা চালালেন। 2020 সালের এপ্রিলে প্রথমবারের মতো নূর নামে একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দাবি করেছেন, মাত্র কয়েক মাসেই পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম ইরান। এ কারণে আবারও তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করছেন। এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ব্লিংকেন এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরান যদি পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে তবে ওয়াশিংটনও একই কাজ করতে প্রস্তুত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, একটি পরমাণু বোমা তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা থেকে ইরান মাত্র কয়েক মাস দূরে রয়েছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে দাবি করলেন যখন ইরান শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ইরান বহুবার বলেছে, বেসামরিক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে সেদেশের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও অনেকবার ইরানের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসন আমলে ইরানের সঙ্গে আরও 5 দেশকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতা সই করে আমেরিকা। কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে সে সমঝোতা থেকে বেআইনিভাবে আমেরিকাকে বের করে নেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারের সময় ওই সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও এখন ইরানের জন্য ভিত্তিহীন পূর্ব শর্ত আরোপ করার চেষ্টা করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এখনই সময় নতুন সংবিধানের খসড়া নিয়ে আলোচনা করার। তিনি বলেন, আদালত এবং অর্থনীতির বিষয়ে সংস্কার হওয়া উচিত। শিগগির সংস্কার প্রস্তাবনা প্রকাশ করা হবে। সোমবার স্থানীয় সময় আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেছেন। এরদোগান তার বক্তব্যে মুদ্রা বাজারে তুরস্কের লিরার অস্থিতিশীলতার দিকে গুরুত্ব আরোপ করেছেন। করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলো আগামী 15 ফেব্রুয়ারি খুলে দেব। তবে যদি করোনা পরিস্থিতি আরও খারাপ হয় তখন তা পুনরায় বন্ধ করে দেওয়া হবে। তুরস্কের গণতন্ত্র আর যাতে বিপন্ন না হয়, যেন ধর্মীয় স্বাধীনতা খর্ব না হয়, তার বিহিত করতে রাজনৈতিক সংস্কার আনে এরদোয়ান সরকার। 2016 সালের 10 ডিসেম্বর তুরস্কের একেপি এবং এমএইচপি দল দুটি সংবিধান সংশোধনের 21টি প্রস্তাব সংসদ সদস্যদের স্বাক্ষর সংগ্রহ করে বিল আকারে উত্থাপন করে। তুরস্কের পার্লামেন্ট মেম্বাররা নিজ দলের প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে পারেন। 1923 থেকে বহাল প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তনের পক্ষে মত দেয় তুরস্কের জনগণ। গণভোটের রায়ের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন হওয়ার পর 2019 সালে রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হয়। এর মধ্য দিয়ে তুরস্কের সংসদীয় পদ্ধতি থেকে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। করোনা ভাইরাস সংক্রমণ এবং লকডাউনের প্রভাবের কারণে বিশ্বব্যাপী খাদ্য আমদানি চাহিদা বেড়েছে। এ বিষয়টি সামনে রেখে এবছর $20 বিলিয়ন খাদ্য রফতানির পরিকল্পনা করেছে তুরস্ক। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটিতে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে মিয়ানমার নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়টি অনুমোদন করেছেন। সোমবার মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে
ক্ষমতা দখল করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুচি এবং তার মিয়ানমার প্রেসিডেন্টকে আটক করা হয়। এছাড়া আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি গত বছরের 8 নভেম্বর নির্বাচনী নিরঙ্কুশ বিজয় অর্জন করে, তবে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বন্ধুত্ব 4 দশকের, তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ায় বাইডেন তাকে এখন কিভাবে নেবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাইডেনের বয়স যখন 40-এর কোঠায়, তখন তিনি জুনিয়র সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় ইসরায়েলি কূটনীতিক হিসেবে বাইডেনের পরিচয় হয় নেতানিয়াহুর। তখন থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ। ট্রাম্পের মধ্যপ্রাচ্যের নীতি ছিল একপেশে এবং ইসরায়েল কেন্দ্রিক। ট্রাম্প এবং নেতানিয়াহুর বন্ধুত্ব বাইডেনের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিল ইসরায়েলিরা। কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন বরাবরই বলেছিলেন তিনি নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতিকে ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষ করে ইসরায়েলের অবৈধ বসতি কোনোভাবেই অনুমোদন দেবে না তার প্রশাসন। দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে শান্তিপূর্ণ উপায়ে ইসরায়েল এবং ফিলিস্তিন সমস্যার সমাধান প্রত্যাশা করেন তিনি। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার ডেপুটি আভি বারোকোজ। একই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন রাশিয়ার পুতিন বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। জ্যারেড কুশনার ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের উপদেষ্টা ছিলেন। তার ডেপুটি আভি বারোকোজ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দূত ছিলেন। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় এ দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইসরায়েলের সঙ্গে 4টি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করায় কুশনার ও তার ডেপুটিকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে 25 বছরে ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের পরিপ্রেক্ষিতে 2020 সালের আগস্টের মধ্যভাগ এবং ডিসেম্বরের মধ্যভাগের মধ্যে 4 মাসের ব্যবধান সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তির ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র কূটনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অধ্যায় রচনা করেছে। ওই সময় কুশনার এবং বারোকোজ দুজনই ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা। তাদেরকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন তাদেরই মিত্র অ্যাটর্নি অ্যালান। হার্ভার্ড ল স্কুলের প্রফেসর এমিরেটস হওয়ায় তিনি এ মনোনয়ন দেওয়ার এখতিয়ার আছে তার। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।